শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আর সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা অন কাইন্ড অফ একটি ঘোষণাই দিয়ে ফেলেছেন যে ডিসেম্বর মাসেই দলের নেতাকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনা দেশে আসতেছেন, দেশে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। এরপরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে আনন্দিত হচ্ছে, অনেকে আতঙ্কিত হচ্ছে, আবার অনেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের ফাঁসির দিনক্ষণ গণনা শুরু করে দিয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়। এই সাক্ষাৎকারটি কিন্তু একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার এবং খুবই সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্ব বহন করে। কারণ কি? কারণ হলো ২৪-এর আন্দোলনের মুখে শেখ হাসিনার চলে যাওয়ার পরে এই প্রথমবারের মতো কোনো সাক্ষাৎকার যেখানে শেখ হাসিনা সরাসরি ওভার ভয়েস বা ওভার ফোনে সাক্ষাৎকার দিয়েছেন। এর পূর্বে যতগুলো সাক্ষাৎকার এসেছে বা কয়েকদিন আগে ভারতের এনডিটিভিতে যে সাক্ষাৎকারটি এসেছিল সেগুলো কিন্তু লিখিত সাক্ষাৎকার ছিল। সাংবাদিকরা কিছু প্রশ্ন লিখে মেইল করেছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা সেই প্রশ্নের জবাব লিখে আবার মেইল করেছে, সেভাবে সাক্ষাৎকারটি এসেছে। তো সেই সাক্ষাৎকারগুলো ক্ষেত্রে কিছু সন্দেহ ছিল, কিছু গুঞ্জন এমন শোনা যাচ্ছিল যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলো কি শেখ হাসিনাই লিখে দিয়েছিল না আওয়ামী লীগের অন্য কোনো নেতাকর্মীদের লিখিত বক্তব্যগুলো। কিন্তু এইবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের ক্ষেত্রে কিন্তু সেই সন্দেহের জায়গাটা আর থাকছে না। কারণ শেখ হাসিনার সরাসরি ভয়েজে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, দেশবাসী বা বিশ্ববাসী সরাসরি সেভাবেই শুনতে পেয়েছে। তো এবার আসি আরেকটি পয়েন্টে, সেটি হলো এই সাক্ষাৎকারে, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কি কি বলেছেন তার জিস্ট অংশে। শেখ হাসিনা বলেছেন যে অলরেডি আওয়ামী লীগের ১২৫ থেকে ৩০ জন সিনিয়র নেতাকর্মীদের সাথে তাদের মিটিং বৈঠক হয়ে গেছে, ডিসিশন মোটামুটি নিয়ে ফেলেছেন যে ডিসেম্বর মাসেই নেতাকর্মীদের সহ সদল বলে তারা দেশে ফিরছেন, আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। কেন দেশে ফিরছেন সেই প্রশ্নের জবাবে বলছেন যে দেশে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, অন্যায়ভাবে হামলা মামলা গ্রেপ্তার করা হচ্ছে, নানাভাবে নাজেহাল করা হচ্ছে, এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা দেশে ফিরবেন, আদালতের কাছে আত্মসমর্পণ করবেন, এবং বিচারের নামে যে প্রহসন চলছে সেটি দেশের জনগণের কাছে তারা স্পষ্ট করবেন। এছাড়াও শেখ হাসিনা বলছেন যে আমি বা আমরা দেশে ফিরলে আমাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। হ্যাঁ, গ্রেপ্তার বা আটক অবশ্যই করা হবে। এরপরে তিনি বলেছেন যে আমাদেরকে বা আমাকে মেরেও ফেলতে পারে ওরা। কারা মেরে ফেলতে পারে, কাদেরকে মিন করেছে? বর্তমানে সরকারে বিএনপি রয়েছে বা বিরোধী দলে জামাত এনসিপি রয়েছে, এদেরকেই মিন করেছে যে এরা মেরেও ফেলতে পারে। তো মেরে ফেললেও বা মৃত্যুর ঝুঁকি আছে তা সত্ত্বেও আমি দেশে যাব, শেখ হাসিনা বলছেন। কারণ আমার বাবা মা ভাই পরিবার পরিজন সবাই দেশের জন্য দেশের মাটিতেই জীবন দিয়েছে। তো আমারও যদি মরতে হয়, জীবন দিতে হয়, সেটা আমি দেশের মাটিতেই জীবন দিব। এই ধরনের কঠোর তার মনোভাব তিনি সেই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। এরপরে তিনি আরেকটি কথা বলেছেন যেটি আমার খুবই ভালো লেগেছে। সেটি হলো তিনি বলছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলাম, ভুল ভ্রান্তি আমাদের হতেই পারে। তো সেই ভুল ভ্রান্তির লক্ষ্যে যদি আমাদের বিচার হয়, সেই বিচারের ভার জনগণের হাতে অর্পণ করব, জনগণ আমাদের বিচার করবে। এই জিনিসটা, এই বক্তব্যটা অসাধারণ লেগেছে আমার কাছে। কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আওয়ামী লীগ এতটা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, ভোটাধিকার হরণ করা থেকে শুরু করে, বাক স্বাধীনতা হরণ করা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, তো তাদের তো আসলে কিছুটা হলেও অনুশোচনাবোধ থাকা উচিত, বাট সেটা দেখছিলাম না এখন পর্যন্ত। তো এখন যে কিছুটা হলেও নমনীয় হয়ে বক্তব্য রাখছেন, তাদের ভুলের কথা কিছুটা হলেও স্বীকার করছেন, এটা নিঃসন্দেহে ভালো লাগার মতো এবং প্রশংসনীয় আমার মনে হচ্ছে। এবার আসি আরেকটি পয়েন্টে, সেটি হলো শেখ হাসিনা বা তার দলের নেতাকর্মীরা কি আসলেই ডিসেম্বর মাসে আসবে? আসা কি আদৌ সম্ভব, বা আসলে কি হতে পারে? এই পয়েন্টে নিয়ে শেষের দিকে আলোচনা করব। তার আগে আলোচনা করা দরকার যে কারা আনন্দিত হচ্ছে, কারা আতঙ্কিত হচ্ছে,
কারা ফাঁসির দিনক্ষণ গণনা শুরু করেছে এই বিষয়ে বর্তমানে দেশের মধ্যে রাজনৈতিক অঙ্গনে কি হচ্ছে সেটি। কারা আনন্দিত হচ্ছে সেটা তো নতুন করে বলার কিছু নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে, যারা পলানো অবস্থায় রয়েছে, বিভিন্ন ধরনের হামলা মামলা হয়রানিতে রয়েছে, যারা অলরেডি কারাগারে রয়েছে, তারা সবাই আনন্দিত হবে। এছাড়া আনন্দিত কারা হচ্ছে? আওয়ামী লীগ সরাসরি করে না, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তারা আনন্দিত হচ্ছে। আর কারা আনন্দিত হচ্ছে? আনন্দিত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশে যা কিছু ঘটতেছে, ডক্টর ইউনূসের সময় যা ঘটেছে, বা এখনকার বিএনপি জামাত সরকারি বিরোধী দল মিলে যা ঘটাচ্ছে, এই পরিস্থিতি দেখে যাদের মধ্যে উপলব্ধি হয়েছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো ছিল, তাদের কাছেও এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আতঙ্কে কারা আছে? আতঙ্কে আছে বর্তমান সরকার। বর্তমান সরকারের পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। কারণ বর্তমান সরকার হঠাৎ করেই গণমাধ্যমকে বাধ্য করছে, বিভিন্ন ধরনের প্রেসার দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে যে শেখ হাসিনার কোনো ধরনের সাক্ষাৎকার বক্তব্য প্রকাশ করা যাবে না। কেন? এটি কেন? শেখ হাসিনার বক্তব্য আপনি মিডিয়াকে জোর করে প্রকাশ করতে দিবেন না, এটি দ্বারা কি প্রমাণ পায়? যে আপনারা ভয়ে আছেন শেখ হাসিনার বক্তব্য প্রকাশ পেলে আপনাদের ক্ষমতার গদি নড়বড়ে হয়ে যেতে পারে? এমন ভয় না থাকলে তার বক্তব্য প্রকাশ করলে কি সমস্যা? আর আপনারা এই ধরনের বিধিনিষেধ আরোপ করে না হয় বাংলাদেশের মিডিয়াগুলোর মুখ বন্ধ করলেন, বন্ধ রাখলেন, তো আন্তর্জাতিক মিডিয়াগুলোর মুখ কিভাবে বন্ধ রাখবেন? এই যে রয়টার্সকে সাক্ষাৎকার দিল, তার আগে ভারতের এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তো তারা তো ঠিকই প্রকাশ করবে। আর এখন যে টেকনোলজির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবের যুগ সবার হাতে হাতে, তো আপনারা যদি, এই বিএনপি সরকারকে বলবো, আপনারা যদি স্বৈরাচারী কায়দায় গিয়ে দেশের গণমাধ্যমের কণ্ঠ টুটি চেপেও ধরেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য পাবলিশ করতে না দেন, তাতে কি হবেটা কি? আন্তর্জাতিক মাধ্যম থেকে জনগণ ঠিকই জানতে পারবে। ইভেন দেশের মিডিয়ার প্রতি, দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি মানুষ বেশি ঝুঁকে পড়বে। এটাই তো হবে, তাই না? তো এর দ্বারা স্পষ্টতই প্রমাণ পায় যে বর্তমান সরকার আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আসলে ভয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভয়ে থাকার কথা ছিল কাদের? ভয়ে থাকার কথা আওয়ামী লীগের। তো সেই আওয়ামী লীগ যদি ভয়কে জয় করে দেশে আসতে পারে, তো বিএনপি বা সরকার আপনাদের তো আনন্দিত হওয়ার কথা। কারণ শেখ হাসিনা কিন্তু বলেছে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতকে একের পর এক চিঠি পাঠানো হচ্ছে যাতে শেখ হাসিনা বা দলের নেতাকর্মী আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে দেশে পাঠানো হয়। তো আপনারা চিঠি দিচ্ছেন একের পর এক তাদেরকে পাঠানোর জন্য, আর সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে স্বেচ্ছায় দেশে চলে আসে, তো সেটা বিএনপির আনন্দিত হওয়ার কথা না? কিন্তু সেটি না হয়ে তারা ভয় পাচ্ছে। তো ভয় পাচ্ছেন কি জন্য? যে এখন তো না হয় মিডিয়াকে নিষেধ করছেন প্রকাশ করতে, কয়েকদিন পরে কি এমন কোনো নিষেধাজ্ঞাও দিবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মী দেশেই আসতে পারবে না? মানে 1/11-এর সময় কিন্তু এমন নিষেধাজ্ঞা এসেছিল, তো সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করেও কিন্তু শেখ হাসিনা দেশে প্রবেশ করেছিল। তো এখন দেখার বাকি যে এই বিএনপি সরকার শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দেশে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয় কিনা। আর ভয় পাচ্ছে কারা? এটা তো বলার অপেক্ষাই রাখে না যে জামাত এনসিপি তারা ভয় পাচ্ছে। তো জামাত তো কিয়ামত পর্যন্ত ভয় পাবে আওয়ামী লীগকে, এনসিপিও ভয় পাবে। কারণ জামাত, এনসিপি, আওয়ামী লীগ বাংলাদেশে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে এসে কারাগারে থাকুক আদালতে আত্মসমর্পণের মধ্য দিয়ে, আর রাজনীতিতে ফিরে আসুক, যে অবস্থাতেই আসুক না কেন, সেটা জামাত এনসিপির জন্য ভয়ের কারণ, এবং এটা কিয়ামত পর্যন্ত ভয়ের কারণ হয়েই থাকবে। আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসির দিনক্ষণ গণনা কারা শুরু করছে? এটা মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি যারা রয়েছে সবাই মিলেই চাচ্ছে যে ফাঁসির দিনক্ষণ কবে থেকে কিভাবে কার্যকর করা যায়। কারণ নাহিদ ইসলাম অলরেডি বক্তব্য দিয়েই ফেলেছেন যে শেখ হাসিনা দেশে আসলে প্রথম কাজই হবে তার ফাঁসি কার্যকর করা। কারণ কি সেটা তো আমরা জানি। কারণ এই আওয়ামী লীগ শেখ হাসিনা নেতাকর্মীদের যদি ফাঁসি কার্যকর করা না যায়, তাহলে ওই ফাঁসির রশি উল্টো এসে এই এনসিপির গলায় পড়বে, এই জামাতের গলায় পড়বে। কারণ 24-এর আন্দোলনের নামে যে পুলিশ হত্যা করা হয়েছে,
থানা পুড়িয়ে দেয়া হয়েছে, থানা লুটপাট করা হয়েছে, থানার সরকারি লাইসেন্সকৃত অস্ত্র লুট করা হয়েছে। এই মামলা থেকে এনসিপি, জামাত, শিবির কেউ রেহাই পাবে না। তো ওই ফাঁসির দড়ি ঘুরে এসে যাতে জামাত এনসিপির গলায় না পড়ে, তাই তারা সেই ভয়ে, সেই শঙ্কা থেকে আগেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার গলায় ফাঁসি পরিয়ে দাও, তাহলে মনে হয় তারা ভাবে যে আমাদের সামনের ফিল্ড মোটামুটি উন্মুক্ত, তাদের আর ভয়ের জায়গাটা থাকে না। কিন্তু আমার কথা হলো, শেখ হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক, মানে ফিরে আসুক, বা অন্য কারো নেতৃত্বে আসুক, এনসিপি, জামাত এই 24-এর পুলিশ হত্যার দায় থেকে কশ্চিনকালেও রেহাই পাবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, এবার আসি ওই পয়েন্টটিতে যে আওয়ামী লীগ কি, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলেই ডিসেম্বরে ফিরে আসবে, বা ফিরে আসা কি আদৌ সম্ভব? দেখুন, এর আগে ভারতের এনডিটিভিতে যখন সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল, সেখানেও কিন্তু শেখ হাসিনা বলেছিল যে দেশে আসব। তখন আমি বলেছিলাম যে আওয়ামী লীগের দেশে ফিরে আসার উপায় আছে দুটি। একটি হলো একটা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে, আর একটা হলো আদালতে আত্মসমর্পণের মাধ্যমে। তো এবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোটামুটি শেখ হাসিনা ক্লিয়ারই করে দিয়েছেন যে তারা আসছেন আত্মসমর্পণের মধ্য দিয়ে। তো আত্মসমর্পণ করতেও কি তারা আসলে ডিসেম্বরে আসবে? অনেকেই বলার চেষ্টা করছে, জামাতের আমির সাহেবও বলছেন যে শেখ হাসিনা যা বলেন তা করেন না, তিনি বলছিলেন পালাবেন না, কিন্তু পালিয়ে গেছেন। তো এখন বলছেন যে আসবেন, আসলে তিনি আসবেন না। তো আদৌ আসবেন কিনা? দেখুন, আমার চিন্তা চেতনা থেকে যেটি মনে হয়, শেখ হাসিনার এখন বয়স ৭৮, প্রায় ৮০। এই বয়সে তার নেতাকর্মীদের নিয়ে সর্বোচ্চ শাস্তি যেখানে অলরেডি নির্ধারিত হয়ে আছে, এই ঝুঁকি নিয়ে, বা শেখ হাসিনা নিজেও বলছেন যে তাকে মেরে ফেলা হতে পারে, সেই ঝুঁকি নিয়ে দেশে আসবে কিনা, এটা আমার মতে ডিপেন্ড করতেছে বর্তমানে যে সরকার বা বিরোধী দল যারা রয়েছে তাদের সাথে গোপনে কোনো সন্ধি হয়েছে কিনা, কোনো চুক্তি বা আতাত হয়েছে কিনা। এটা তো জাতীয় পর্যায়ে, এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে আওয়ামী লীগের কোনো যোগসন্ধি হয়েছে কিনা, কোনো লবিং হয়েছে কিনা। যদি এই ধরনের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগ লবিং করতে পারে, তাহলে আসতে পারে। সেটা শেখ হাসিনা নিজেও আসতে পারেন, দলের নেতাকর্মীরাও এসে কারাবরণ স্বেচ্ছায় করতে পারেন। সেটা আমার কাছে মনে হয় যে সম্ভব। বাট শেখ হাসিনা যেভাবে মিডিয়াকে বলছেন যে না, কারো সাথেই আমরা আতাত করব না, আতাত করে যাচ্ছি না, সেটি যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় শেখ হাসিনার এই বয়সে এই ঝুঁকি নিয়ে আসা সম্ভব না। আর আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের আমার মনে হয় না তারা আসবে, কারণ তারা শান্তিতে আছে। যারা দেশের বাইরে যেতে পেরেছে তারা শান্তিতে আছে, কারণ তারা অর্থ কষ্টে নেই। বিগত বছরে তারা ভালো পরিমাণে অর্থ কামিয়েছে, দেশের বাইরে আগে থেকেই গাড়ি বাড়ি করে রেখেছিল, অর্থ পাচারও করেছে কম বেশি। তো সেই অর্থ দিয়ে তারা শান্তিতেই আছে দেশের বাইরে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কষ্টে রয়েছে, যারা এখন দেশে আছে, অনেকে পলাতক আছে, হামলা মামলা নিয়ে বিভিন্নভাবে দিন কাটাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তারা কষ্টে আছে। কিন্তু দেশের বাইরে যারা আছে তারা আসলে কোনো দিক থেকেই কষ্টে নেই, আরামায়েশে আছে। তো উইদাউট আতাত বা কোনো লবিং ছাড়া, যোগসূত্র ছাড়া, সন্ধি শর্ত ছাড়া শেখ হাসিনাও আমার মনে হয় আসবে না, বা আসা উচিত হবে না। এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের আসার ব্যাপারে আমি কোনোভাবেই ভরসা রাখতে পারি না। তবে হ্যাঁ, এটা বলছি যে চুক্তি, আতাত, শর্ত, যোগসাজশ কিছু হলে আসতে পারে, আসা সম্ভব। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, ধরে নিলাম যে বিভিন্ন ওয়েতে যোগসাজশ করে বা আতাত করে, সন্ধি শর্ত ইত্যাদির মাধ্যমে দেশে আসলো, আসার পরে কি হতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসার পরে চাপটা তৈরি হবে সরকারের উপরে, যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সুষ্ঠুভাবে সামাল দিতে পারবে কিনা। কারণ একদিকে শেখ হাসিনা সহ নেতাকর্মীরা দেশে ব্যাক করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরুজ্জীবিত হতে চাইবে, আর একদিকে দেশে যে মব ভায়োলেন্স চলছে, ডক্টর ইউনূস তো প্রতিষ্ঠা করে দিয়ে গেছে মব সন্ত্রাসী, আর এখন পর্যন্ত সেটা বিএনপির সরকার ক্ষমতায় এসে
দমন বা নিয়ন্ত্রণ করতে পারেনি। এখনো মব সন্ত্রাসী যত্রতত্র চলছে। এই 2-3 দিন আগেও দেখেছি যে থানায় ঢুকে পুলিশকে বেদরক পেটানো হচ্ছে একটা গুজবকে কেন্দ্র করে। তো এই যে মব আর মবের মাস্টার মাইন্ড যারা রয়েছে, এনসিপি, জামাত, শিবির, তো এদেরকে সরকার ওই সময়ে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা একটা বিষয়। কারণ এটা তো নিশ্চিত যে শেখ হাসিনা, আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা কামব্যাক করা মাত্রই তাদেরকে গ্রেফতার করে আটক করা বা হেফাজতে নিয়ে যেতে হবে। তো সেই হেফাজতটা যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো এই ব্যবস্থাটা না করতে পারে, এর মধ্যেই যদি মব সন্ত্রাসীরা ভায়োলেন্স চালাতে চায়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বসে থাকবে না, তারাও সেই সময় তাদের শক্তি প্রদর্শন করতে চাইবে। তাহলে আর একটা ম্যাসাকার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশে। এই ডিসেম্বরকে কেন্দ্র করে আর একটা ম্যাসাকার তৈরি হতে পারে, আর একটা রক্তক্ষয়ী সংঘাতের দিকেও যেতে পারে। এখন এটা ডিপেন্ড করবে সরকারের উপরে, আর সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু ফাংশনাল আছে তার উপরে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। হালকা বৃষ্টির মধ্যে আজকে ভিডিও করেছি। সবাই ভালো থাকবেন।